This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। লিমার সঙ্গে রয়েছি আমি শুভজিৎ লিমা। ঘড়ির কাঁটা দুটো সম্মানিত ফুল অ্যান্ড ফাইনাল। এখন প্রশ্ন হচ্ছে যে ফুল অ্যান্ড ফাইনাল লিস্ট সেটা কবে বেরোবে? আমরা কেন এই প্রশ্ন তুলছি লিমা? কারণ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে আমাদের। শুনানির সময় বাড়ানো রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসকের মেটিয়াবুরুজের শুনানি এখনো বাকি আছে। আজ জেলা শাসকদের আর্জির বিষয়টি পর্যালোচনা করবেন সিইও। দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও বেশ কয়েকটি জেলায় এসআইআর শুনানির কাজ এখন অনেকটাই পিছিয়ে আছে। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, এর আগে যতবার কথা হয়েছে এরকম প্রশ্ন উঠেছে যে এখন কি অবস্থা, 14 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে কিনা। আমরা জেলার যারা সহকর্মী আছেন তাদের কাছ থেকেও জানতে চেয়েছিলাম বিভিন্ন সময় যে জেলা শাসকরা কোথাও গিয়ে কি কোনো আবেদন করেছে যে এখানে আমাদের কাজ পিছিয়ে আছে, এটাকে 7 তারিখের জায়গায় 10 তারিখ করাবো, তাহলে 14টা হয়তো পিছ হতে পারে। এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা? দেখো, দক্ষিণ চব্বিশ পরগনার পক্ষ থেকে এরকম একটা রিকোয়েস্ট এসেছে যে মেটিয়াবুরুজ সেখানে এখনও হিয়ারিংয়ে বেশ কিছুটা সময় লাগবে এমনটাই জানানো হয়েছে এবং এইআরওকেও অতিরিক্ত নিযুক্ত করা হয়েছে। তারপরেও 7 তারিখের মধ্যে কাজ সম্ভব হবে না শেষ করা, এরকমটাই তারা জানিয়েছেন। আদতে এই অনুরোধ কতখানি বাস্তবায়িত করা হবে সেটা কমিশন ডিসাইড করবে। তবে অন্যান্য জায়গা থেকে সেই অর্থে কোনো রকম অনুরোধ না আসার জন্য মনে করা হচ্ছে আগামী 7 তারিখের মধ্যে হিয়ারিং সমাপ্ত হবে। যদিও ইলেকশন কমিশন যে সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেছিল সেখানে তারা বলেছে যে চূড়ান্ত ভোটার তালিকা যেটা 14ই ফেব্রুয়ারি এ রাজ্যে হওয়ার কথা রয়েছে, সেই 14ই ফেব্রুয়ারি থেকে 3 দিন বাড়ানো হতে পারে। আর স্বাভাবিকভাবে এটা অনেকেই মনে করেছিলেন, তার কারণ এর আগে ফর্ম 6, 7, 8 নতুন নাম তোলা এবং ক্লেম অ্যান্ড অবজেকশনের জন্য 3 দিন বাড়ানো হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে চূড়ান্ত ভোটার তালিকা সেটার জন্য 3 দিন বাড়ানো হতে পারে এবং সর্বোপরি নিশ্চিতভাবে হিয়ারিং সম্পন্ন হওয়ার পরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টা, সেটা যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য এই সময় বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। মানে শ্রাবন্তী, আরেকটু ডিটেলে জানতে চাইবো, 7 তারিখটা নাও বাড়ানো হতে পারে, এখনো পর্যন্ত গতি প্রকৃতি অন্তত সেটাই বলছে। আমরা অফিসিয়াল কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত সিও দপ্তর থেকে পাইনি, তাই গতি প্রকৃতি বলছি যে 7 তারিখটা বাড়ানো নাও হতে পারে, কিন্তু 14 তারিখটা সেটা হয়তো বাড়ানো হলেও হতে পারে 3 দিন, তাই তো? একেবারেই কমিশনের আইনজীবী এমনটাই শীর্ষ আদালতে জানিয়েছে যে তারা চাইছেন এটা বাড়ানোর কথা, তারা ভাবছেন, তবে সবটাই নির্ভর করবে 7 তারিখ শেষ হওয়ার পরে। তার কারণ 7 তারিখের মধ্যে তারা এটা সিদ্ধান্ত নেবেন যে কোথায় কত বাকি রয়েছে এবং এটার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা শাসকদের একটা পর্যবেক্ষণ, কারণ জেলা শাসকরাই প্রাথমিকভাবে ডিসাইড করেন তার জেলার কি কন্ডিশন রয়েছে এবং সেখানে এই ফ্যাক্ট চেকিংয়ের বিষয়টা কতখানি গুরুত্বপূর্ণ, কতখানি সময়ের উপর নির্ভর করবে। যাবতীয় রিপোর্ট নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। সঙ্গে থাকো শ্রাবন্তী। লিমা, আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখি, 14 তারিখ ফাইনাল লিস্ট মানে এসআইআর পূর্ণাঙ্গ তালিকা এখানে আমাদের রাজ্যে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শ্রাবন্তী যে কথা বললো যে কমিশনের আইনজীবী তারা শীর্ষ আদালতে জানিয়েছে যে ওটা 3 দিন বাড়ানো হলেও হতে পারে, এমনটাই একটা আবেদন করা হচ্ছে। কিন্তু 7 তারিখ শুনানি শেষ হওয়ার কথা ছিল, সেই 7 তারিখটা বাড়বে কিনা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু গতি প্রকৃতি বলছে তাতে একটি জেলা ছাড়া অন্য জেলার তরফ থেকে কোনো রকম আবেদন আসেনি, তাই অনুমান করা যেতে পারে হয়তো 7 তারিখটা বাড়ানো নাও হতে পারে। বাংলা এসআইআর শুনানিতে এখনো পর্যন্ত 1,51,92,735টা নোটিশ জারি। শুনানি হচ্ছে 1,30,00,000 ভোটারের। ভেরিফাই করে আপলোড করা হচ্ছে 80 লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর, যে সোর্স মারফত যে খবরগুলো পাচ্ছি সেই তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। এখনো পর্যন্ত বাংলায় শুনানিতে 1,92,93,735টা নোটিশ জারি করা হয়েছে। শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের। ভেরিফাই করে আপলোড করা হয়েছে 80 লক্ষ ভোটারের নাম, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ শুনানি বাকি আছে, সূত্র বলছে মোটামুটি লিমা ওই 20-22 লক্ষের মতন। শুনানি শেষের আগে 50,000 নাম বাদের সুপারিশ ইআরওদের। শুনানিতে গড়হাজির, খোঁজ না পাওয়ায় নাম বাদের সুপারিশ। বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিং এ 10% বেশি ভোটার আসেননি, যারাই বাছাই করে নাম বাদের কাজ শুরু। এফআরআরও থেকে পাওয়া তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে নাম। আর সব মিলিয়ে 50,000 ভুয়ো ভোটার বাদ, কমিশন সূত্রে এমন। আর একবার আপনাদের জানিয়ে রাখতে চাইবো, শুনানি শেষের আগেই, যেহেতু হাতে এখনো বেশ কিছুদিন সময় রয়েছে, তার আগেই কিন্তু এখনো অবধি 50,000 নাম বাদের সুপারিশ ইআরওদের।
শুনানিতে গড়হাজির খোঁজ না পাওয়ায় নামবাদের সুপারিশ, বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে নাম বাদ দিল কমিশন। নো ম্যাপিং এ 10% বেশি ভোটার আসেননি, ঝাড়াই বাছাই করে নাম বাদের কাজ শুরু হয়েছে। এফআরআরও থেকে পাওয়া তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে নাম। সব মিলিয়ে 50,000 ভুয়ো ভোটার বাদ করেছে কমিশন। অন্যদিকে সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে তপ্ত বিধানসভা, অগ্নিমিত্রাকে নিশানা সিদ্দিকুল্লাহর। এরকম অযোগ্য মহিলাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার, বিজেপি বিধায়ককে আক্রমণে গ্রন্থাগার মন্ত্রী। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে আলোচনার সময় বিধানসভা ফিরহাদ অগ্নিমিত্রা হট্টগোল হয়। প্রচন্ড অন্যায় কাজ করেছেন, ক্ষমা চাওয়া উচিত, বিজেপি বিধায়কের নিশানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর। এরা অপরাধী, ভারতের ইতিহাস পড়েনি, গণতন্ত্রের পড়েনি, ধর্মনিরপেক্ষতা পড়েনি। এরকম মহিলাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া দরকার। এরা অযোগ্য, সংবিধান বিরোধী, গণতন্ত্র। ওখানে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত, প্রচন্ড অন্যায় কাজ করেছে, এটা পারমিটেবল নয়। লিমা, সকালে আমরা যে খবর ব্রেক করেছিলাম, প্রদীপ্ত যে খবর দিয়েছিল যে বিধানসভায় আজকে যখন বাজেট অধিবেশনের পরবর্তী সময় পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে বরাদ্দ নিয়ে অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছিলেন এবং তিনি বেশ কয়েকটা মন্তব্য করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম সেখানেই প্রতিবাদ করেন, যদিও পরে বিষয়টা মিটে যায়, কিন্তু বাইরে এসে সিদ্দিকুল্লাহ চৌধুরী গুরুতর অভিযোগ করলেন। সংখ্যালঘু উন্নয়ন ইস্যুতে বিধানসভায় তুমুল হট্টগোল, যে কথা বলছিলাম, অগ্নিমিত্রা পালের মন্তব্যের প্রতিবাদ ফিরহাদ হাকিমের, তীব্র হইচই। বাজেটের সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল, অগ্নিমিত্রার মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন ফিরহাদ হাকিম, তুমুল বচসা হয়। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিতর্কিত বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের। দোষণের রাজনীতি আর চলবে না, অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আপনারা প্রত্যেকবার ভুলিয়ে দেবেন, সত্যি কথাটাকে ঢেকে দেবেন। আপনারা কি করেছেন? আপনি ফিরহাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিই। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে, আপনি দেখান। আর কতজন আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য, আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। সত্যি কথাটা বেরোবার সময় এসে গেছে। এই মুহূর্তে যে আপডেট পাচ্ছি, বিধানসভা থেকে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে যে খবর পাচ্ছি আমরা, বিজেপি বিধায়করা আজকে ওয়াক আউট করেছেন, স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করা। এই মুহূর্তে বিধানসভার ভেতর থেকে যে খবর পাচ্ছি আমরা, ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা। তারা এই মুহূর্তে বিধানসভা যে গাড়ি বারান্দা আছে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে অধিবেশন থেকে ওয়াক আউট করে যান। ছবি দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক যারা আছেন তারা স্লোগান দিচ্ছেন। অশোক লাহিড়ী, অম্বিকা রায়, অগ্নিমিত্রা পাল রয়েছেন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি ছবি?
দেখো, এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং বিজেপির যে নির্দিষ্ট ঘর রয়েছে বিধানসভায় বিজেপি বিধায়কদের বসার, সেখানে রয়েছেন এবং বাকি বিধায়করা শুভেন্দু অধিকারীর যে চেম্বার, বিরোধী দলনেতার যে ঘর, সেখানে তারা রয়েছেন এবং তারা চন্দ্রিমা ভট্টাচার্য যখন বক্তৃতা করছিলেন সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য বালুরঘাটের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীর একটি মন্তব্যকে পাল্টা তির্যক মন্তব্য করেন। অন্তত তেমনটাই বিজেপির তরফে অভিযোগ। তার কারণ অশোক লাহিড়ী তিনি তার বক্তৃতা চলাকালীন, তিনি তার বক্তৃতা করার সময় তিনি বলেছিলেন যে আপনার যে বাজেট, অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্যের উদ্দেশ্যে বলেন যে আপনার যে বাজেট, সেই বাজেট বুঝতে আমার ভোর কেটে গিয়েছে, ভোর 4টে পর্যন্ত পড়াশুনো করতে হয়েছে। 10 কিলো যে বাজেট, অর্থাৎ যে বইগুলো দেওয়া হয়েছিল সেই বইগুলো সম্পর্কিত অশোক লাহিড়ী বলেছিলেন। পাল্টা বক্তৃতা করতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ীকে তির্যক মন্তব্য করেন, কটাক্ষ করেন। আর সেই কারণেই বিজেপির তরফ থেকে এই প্রতিবাদ, তেমনটাই তারা জানাচ্ছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিধানসভার যে গাড়ি বারান্দা আছে সেখানে এসে তারা বিক্ষোভ করেন এবং তাদের বক্তব্য অশোক লাহিড়ীকে অপমান করা হয়েছে। অশোক লাহিড়ীর প্রতি যেভাবে কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী, সেটা কোনোভাবেই পরিষদীয় রাজনীতিতে কাম্য নয় এবং তারই তারা প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবাদ জানিয়ে এই মুহূর্তে যে বাজেট আলোচনা, সেই বাজেট আলোচনা থেকেও তারা বেরিয়ে এসছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিরোধী শূন্য বিধানসভায় এই মুহূর্তে বাজেট আলোচনা একেবারে ঘটনাবহুল আজকে বিধানসভা। সকালে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী, উদয়ন গুহ বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। পরবর্তী সময় দেখলাম অগ্নিমিত্রা পাল, ফিরহাদ হাকিম বাকযুদ্ধে জড়িয়ে পড়েন। আর তার পরবর্তী সময় আমরা দেখলাম অশোক লাহিড়ী এবং চন্দ্রিমা ভট্টাচার্য বাকযুদ্ধে জড়িয়ে পড়েন এবং তারপরে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা, বাইরে এসে স্লোগান দিচ্ছেন। নিমা, তবে দীক্ষার সঙ্গে কথা বলবো, কারণ আমরা সকাল থেকেই একের পর এক বিধানসভার ভিতর থেকে শুভজিৎ যে ছবিগুলো আসছিল, খবর আমরা পাচ্ছিলাম, সেগুলো এক এক করে জানাচ্ছিলাম। আর তার মধ্যে দীক্ষা, আমি তোমার সাথে জানতে চাইবো, কথা বলে যে পরিস্থিতি আমরা শুনলাম প্রদীপ্তর কাছ থেকে, কিন্তু একের পর এক স্লোগানই আমরা শুনতে পাচ্ছি রাজ্য সরকারের বিরুদ্ধে। আরেকবার যদি প্রশ্নটা করো খুব ভালো হয়। দীক্ষা, এখন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি বিধানসভার একেবারে গাড়ি বারান্দায় তৃণমূলের যারা বিধায়করা রয়েছেন, অবশ্যই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা বিজেপির দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল বিধায়কদের, সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে। ভিতরে যে কি হয়েছিল দীক্ষা? দেখো, ভেতরে আজকে দুবার প্রবলেম হয়েছে। একটাবার অশোক লাহিড়ী যখন বক্তব্য পেশ করেন, তখন অশোক লাহিড়ী বক্তব্য পেশ করার সময়তে অশোক লাহিড়ী বলা শুরু করেন এবং সেই সময়তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা উদয়ন গুহকে লক্ষ্য করে বলেন, আপনি তো আমরা নিজে নজিরবিহীন ভাবে বিধানসভায় আজ পর্যন্ত কখনো বিধানসভা বাবা নিয়ে কখনো কথা ওঠেনি, কিন্তু আজকে নজিরবিহীন ভাবে বাবার কথাটি উঠে এসছেন বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদয়ন গুহকে লক্ষ্য করে বলেন, কারণ উদয়ন গুহ যখন বাধা দিচ্ছিলেন কথা বলায়, অশোক লাহিড়ীর যে বক্তব্য ছিল তার যখন বাধা দিচ্ছিলেন, তখন সেই সময় বিরোধী দলনেতা বলা শুরু করেন যে আপনি তো নিজের বাবাকে চোর বলেছিলেন। সেই সময় উদয়ন গুহ রীতিমতো খেপে যান এবং রেগে যান। তিনি পাল্টা বললেন যে না, আমি আমার বাবা 7বার বিধায়ক হয়েছেন, তার সঙ্গে আমার মতামতের বিরোধ থাকতে পারে, কিন্তু সেটা নিয়ে আমি কখনো আপনাদের মতন আপনি নিজের শিশু অধিকারী সন্তান হয়ে নিজেকে বলেন নরেন্দ্র মোদীর সন্তান। এই নিয়ে একটা বাকবিতণ্ড হয়ে থাকে। পরবর্তী ক্ষেত্রে চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ীর যে বক্তব্য পেশ করেছিলেন যে এই যে ভোট ইন অ্যাকাউন্ট, যেটাকে বলা হয় অন্তর্বর্তী বাজেট, সেই বাজেটে কিন্তু সেই রকম ভাবে কোনো দিশা দেখানো যায়নি। আর সেই জায়গাগুলোকেই আজকে কাউন্টার করতে ওঠেন শেষকালে চন্দ্রিমা ভট্টাচার্য। আর যখন চন্দ্রিমা ভট্টাচার্য কথা বলতে শুরু করেছেন, ঠিক সেই সময়তে হঠাৎ করে দেখা গেল যে চন্দ্রিমা ভট্টাচার্য অশোক লাহিড়ীকে লক্ষ্য করে বেশ কিছু অশোক লাহিড়ীর পাল্টা কথা বলা শুরু করেন। তখনই শুভেন্দু অধিকারী অশোক লাহিড়ীকে অপমান করা হয়েছে এই অভিযোগ করে সবাই মিলে বাইরে বেরিয়ে আসেন এবং গাড়ি বারান্দায় তারা বিক্ষোভ করেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে সেই জায়গায় যেখানে বি.আর. আম্বেদকরের মূর্তি রয়েছে চত্বরে, সেখানে সমস্ত বিজেপি নেতৃত্বকে নিয়ে সেখানে শুভেন্দু অধিকারীরা গেছেন, কিন্তু ভেতরে এখনো পর্যন্ত চন্দ্রিমা ভট্টাচার্য বক্তব্য পেশ করে চলেছেন। অর্থাৎ আজকে দুটো, একটা হচ্ছে অগ্নিমিত্রা পাল, তখন তিনি যখন বলেন যে মাদ্রাসা এডুকেশনের জন্য রাজ্য সরকার এবারে বাজেটে দেখা যাচ্ছে বিশাল সংখ্যক টাকা বরাদ্দ করেছে, অথচ মাদ্রাসা বোর্ড থেকে এখনো পর্যন্ত কজন আইএএস বা কজন আইপিএস বা চিকিৎসক ইঞ্জিনিয়ার বেরিয়েছে, এই যখন বলা শুরু করে উল্টে বন্দুক ধরিয়ে দেওয়া হচ্ছে, ক্রিমিনাল তৈরি হচ্ছে। সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম, অর্থাৎ কলকাতা পুরসভার মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম
তুমুল তার প্রতিবাদ করেন, তার প্রতিবাদ করে রীতিমতন সোচ্চার হয়ে ওঠেন এবং হুমায়ুন কবির, আইপিএস হুমায়ুন কবির, তিনি রীতিমতন সোচ্চার হন যে মুসলিম সম্প্রদায়কে এইরকম ভাবে কথা বলা যায় না। স্পিকার সেখানে তখন বলেন যে এই কথা উইথড্র করে নেওয়া, অর্থাৎ দুবার আজকে কিন্তু বিধানসভার কক্ষ অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে এবং এই যে মুসলিম সম্প্রদায়কে নিয়ে কথা বলা, তুমি সঙ্গে থাকো দীক্ষা। হাত তুলিস না ভাই, হাত তুলিস না। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি আম্বেদকর মূর্তির নিচে, বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে বিজেপির পরিষদীয় দলের সদস্যরা, বিজেপি বিধায়করা তারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী রয়েছেন, নীলাদ্রি শেখর দানা রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, অম্বিকা রায় রয়েছেন। আমরা যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, একটু আগেই তারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারপরে তারা আম্বেদকর মূর্তির নিচে। এই মুহূর্তে আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। একটু আগে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি, একটু আগে বিক্ষোভের ছবি দেখাচ্ছি, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছিলেন, আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা ছবি দেখাচ্ছি যে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা, মানে বিজেপি বিধায়করা, তারা বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে এই মুহূর্তে রয়েছেন। প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি পরপর। একেবারেই কিছুক্ষণ আগে তারা বিক্ষোভ করছিলেন, তার কারণ অশোক লাহিড়ীকে অপমান করা হয়েছে এবং অপমান করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই অভিযোগে তারা গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং এই মুহূর্তে যে ছবি আমার সহকর্মী অর্ঘ তুলে ধরছে, সেখানে তারা যেহেতু সপ্তদশ বিধানসভার একেবারে শেষ লগ্নে চলে আসা হয়েছে এবং আগামীকালই সপ্তদশ বিধানসভার শেষ দিন, 2021 থেকে 2026 সাল পর্যন্ত বিধানসভা চলেছে এবং বিজেপি যে পরিষদীয় দল, তারা তাদের সকলে মিলে একটা ছবি তুললেন বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে এবং সেই ছবিটা হচ্ছে একেবারে স্মৃতিতে রেখে দেওয়ার জন্য। এই ছবি আমরা শেষ দিন, সাধারণভাবে অধিবেশনের একদম শেষ দিন অতীতে হয়েছে, শাসক বিরোধী তারা একসঙ্গে এই ছবিটি তোলেন, কিন্তু দেখা গেল যে আজকে বিরোধীরা তারা তাদের মতো করে আলাদা করে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে তারা আলাদা করে ছবি তুললেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে আবার কিন্তু তারা স্লোগানের কথা বলছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা স্লোগান দিচ্ছেন। আরেকটা বিষয় একটু জানতে চাইবো, দেখো একেবারে বিধানসভার অধিবেশনের শেষ দিনে, সেদিনকে তো শাসক বিরোধী একসঙ্গে ছবি তোলাটা রীতি, কিন্তু আজকে বিজেপি পরিষদীয় দলের সদস্যরা, বিজেপি বিধায়করা যে আলাদা করে ছবি তুলছেন, এমন কোনো ইঙ্গিত পাওয়া গেছে যে আগামীকাল তারা থাকবেন না ওই রীতিতে, এমন কিছু কি? দেখো, যেহেতু তারা হঠাৎ করেই আজকে যে অশোক লাহিড়ীর ইস্যুকে কেন্দ্র করে তারা বিধানসভা থেকে বেরিয়ে এলেন এবং এই মুহূর্তে বিধানসভার যে কাজ চলছে সেই কাজ তারা বয়কট করলেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপ বাবু, আজকে বিধানসভার ভিতরে কি ঘটেছে নিশ্চয়ই আপনিও খবরগুলো রেখেছিলেন। ঘটনাবহুল বিধানসভা বললেও কম বলা হয়। সকালবেলা আমরা দেখলাম শুভেন্দু অধিকারী এবং উদয়ন গুহ বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন, পরবর্তীতে অগ্নিমিত্রা পাল, ফিরহাদ হাকিম এবং তারপর অশোক লাহিড়ী, চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরেই বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেন, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি তারপরে তারা চলে যান এবং বি.আর. আম্বেদকরের মূর্তির নিচে ফটো সেশন করেন। আজকে বিজেপির যতজন বিধায়ক বিধানসভায় উপস্থিত ছিলেন, গোটা বিষয়টা আপনি রাজনীতি করেন, আপনার ভাষায় এটা হচ্ছে ট্রেলার, এরপর পুরো সিনেমা আসবে। কারণ গতকালকে যে বাজেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পেশ করেছে, তাতে বাংলার মায়েদের যে নারীদের ক্ষমতায়ন, বাংলার যুবকদের যে ক্ষমতায়ন, বাংলার কৃষক ক্ষেত মজুরদের যে ক্ষমতায়নের কথা বলেছে, তাতে বিজেপির আর কোনো উপায় ছিল না এই ওয়াকআউটের নাটক করা ছাড়া। আজকে বিধানসভা থেকে ওয়াকআউট 2026 এপ্রিল মাসে যখন নির্বাচন হবে, গোটা বিজেপি দলটাকেই ওয়াকআউট করিয়ে দেবে। বাংলার 10.5 কোটি মানুষ দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করবে। যারা বাঙালিকে ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, যারা বাংলা ভাষায় কথা বললে অসম্মান করেছে, বাংলাদেশি করে দাগিয়েছে, তাদের ওয়াকআউট করতে হবে না আলাদা করে, তাদের ঘাড় ধাক্কা দেবে গোটা বাংলার 10.5 কোটি মানুষ। তার জন্য এখন থেকেই ট্রেলার লঞ্চ করেছে, প্র্যাকটিস রাখছে যাতে আগামী দিন একবারে পালাতে পারে। ধন্যবাদ। বিধানসভায় উদয়ন গুহ বনাম শুভেন্দু অধিকারী তরজা। বাজেট নিয়ে আলোচনায় বাবা তুলে কুরুচিকর আক্রমণ উদয়ন শুভেন্দু। অশোক লাহিড়ীর ভাষণে উঠে আসে ওড়িশার উন্নয়ন প্রসঙ্গ, বাধা উদয়নের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার কথা বলুন, বলেন উদয়ন গুহ। কমলগড় প্রসঙ্গ টেনে উদয়নকে পাল্টা আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। স্পিকারের মধ্যস্থতার পরও চলে স্লোগান পাল্টা স্লোগান। যেভাবে
আমাকে আক্রমণ করে বলবো যে আমি বাবাকে আক্রমণ করছি। আমি তো বাবাকে পলিটিক্যালি একটা সমালোচনা তার দল বা সেই সময় বামফ্রন্ট সরকারকে করেছি, নিশ্চয়ই সেটা করার অধিকার আমার আছে, কিন্তু আমি বাবাকে অস্বীকার করিনি। আমি গর্বিত সন্তান কমল গুহর। আর যে নিজের বাবাকে অস্বীকার করে নরেন্দ্র মোদীকে বেটা বলে নিজেকে ঘোষণা, অসভ্যের মতো, বর্বরের মতো, এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। কি বললেন? এইভাবে কেন বললেন? বাবু একবার বলে দিন, এইভাবে কেন আক্রমণ? অশোক লাহিড়ীকে এইভাবে কেন আক্রমণ? ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়, এক্সপোজ করে যে অর্থনীতিকে। স্যার क्या बोले थे? इस तरह का क्या बोले थे? লিমা শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনিও গোটা ঘটনার তীব্র নিন্দা করলেন তার মতন করে। প্রদীপ্তর কাছে আরো একবার যাবো। প্রদীপ্ত, তোমার সঙ্গে কথা হচ্ছিল, ঘটনার পর ঘটনা তুমি তুলে ধরছিলে এই মুহূর্তে। প্রদীপ্ত, শুনতে পাচ্ছ? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন বিধানসভা থেকে। হয়তো বলা যায় যে এই সপ্তদশ বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে আজকেই তার শেষ দিন ছিল, অন্তত তেমন ছবি ধরা পড়ছে। এবং বিজেপির বিধায়করা তারাও বাইরে বেরিয়ে এসছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে। বিধানসভার যে 2 নম্বর গেট রয়েছে আর সেখানে তারা জমায়েত করছেন এবং একের পর এক ছবি মিনিট 15-20 ধরে যে ছবিগুলো ধরা পড়লো, চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে অশোক লাহিড়ীকে অপমান করার অভিযোগে বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়ে এলেন, গাড়ি বারান্দায় বিক্ষোভ করলেন। সেই বিক্ষোভ শেষে তারপরে দেখা গেল যে বিজেপির বিধায়করা তারা বিধানসভায় তাদের জন্য নির্ধারিত যে ঘর সেখানে গেলেন, কথা বললেন এবং তারপর বি.আর. আম্বেদকরের যে মূর্তি রয়েছে বিধানসভার অন্দরে আর সেখানে এসে তারা ফটো সেশন করলেন। স্মৃতির কোথাও মণিকোঠায় এই ছবিটা তারা রেখে দিতে চাইলেন এবং তারপর সেই ছবি তোলার পরে বিজেপির বিধায়করা তারা বাইরে বেরিয়ে আসেন। সেখান থেকে মিছিল করতে করতে, স্লোগান দিতে দিতে তারা বেরিয়ে আসেন এবং 2026 সালে যাই ঘটুক না কেন তারা ক্ষমতায় আসবে এটা তারা স্পষ্ট করে দেন। এবং তারপর শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে গেলেন। শঙ্কর ঘোষরা রয়েছেন বিধানসভার অভ্যন্তরে, অর্থাৎ বিধানসভার যে কাজ এই মুহূর্তে বিধানসভার অন্দরে চলছে সেই কাজও বিজেপির তরফ। সঙ্গে থাকো। আমরা আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি এই ছবি একটু আগে আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল। বিজেপি বিধায়করা আজকে অধিবেশন থেকে ওয়াকআউট করেন, বাইরে বেরিয়ে আসেন, প্রথমে গাড়ি বারান্দা স্লোগান দেন। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গাড়ি বারান্দা স্লোগান দিচ্ছিলেন বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং তারপরেই হ্যাঁ ওটা একটু বলে দাও, আমরা সবাই দাঁড়িয়ে আছি। সংকতা বলো। লাইভ আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছি। বিধানসভায় ওয়াকআউট করার পর বাইরে এসে বিক্ষোভ দেন বিজেপির পরিষদীয় দলের সদস্যরা, অর্থাৎ বিজেপি বিধায়করা। পাশাপাশি শঙ্কর ঘোষ তিনিও সাংবাদিক বৈঠক করবেন একটু পরেই। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সকাল থেকেই আজকে একের পর এক ঘটনা ঘটতে থাকে বিধানসভার অন্দরে। বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা। সাংবাদিক বন্ধুদের কাছে আমি শুধু প্রথমে 1 মিনিটই আপনাদের কাছ থেকে নেব, তারপরে আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দেব। প্রথমত এই ভোট অন অ্যাকাউন্ট, তার উপরে আজকের যে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তিনি পরিষ্কারভাবে গত 15 বছর
ধরে এই রাজ্যে তৃণমূলের অপশাসন এবং সেই অপশাসনের মুখে বিধানসভার অভ্যন্তরে তিনি উচ্চারণ করেছেন, যতই করো আক্রমণ, বাংলা জিতবে সনাতন। এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আমাদের পরিষদীয় দলের যারা বিধায়ক রয়েছি, আমাদের দল রাজ্যের প্রতিটি প্রান্তে সনাতন ধর্মের উপরে যে আক্রমণ সংগঠিত করা হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা ধ্বনিত করব। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের স্বনির্ভর করা ইত্যাদি এই প্রশ্নে মাননীয় বিরোধী দলনেতা তিনি পরিষ্কারভাবে এটা বলেছেন, তাদের অর্থনৈতিক স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ তৈরি হবার পরে মহিলাদের ক্ষমতায়ন করবার প্রশ্নে মহিলাদের 3000 টাকা করে তাদের এই অনুদান ভাতা বা তাদের সম্মানে এই অর্থ দেওয়া হবে। এই দুটো বিষয় আপনাদের সামনে বললাম। আমার সাথে উপস্থিত হয়েছেন ডক্টর অশোক লাহিড়ী। আপনারা জানেন আমি এই কথা বলেছি এর আগেও যে পতনের কোনো শব্দ হয় না। আমরা গত 15 বছর বাংলাকে পেছোতে দেখেছি। আমি অনেক সময় বলেছি রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরাবুলের বাংলায় পরিণত করেছে এই তৃণমূল কংগ্রেস। আজকে আমরা দেখলাম যে সদনের অভ্যন্তরে বিধানসভার ভেতরে ডক্টর অশোক লাহিড়ী তিনি তার বাজেট নিয়ে আলোচনায় বা বক্তব্য রাখবার মধ্যে দিয়ে এই সরকারের মুখ এবং মুখোশকে আলাদা করে দিয়ে এই সরকার কতখানি অর্থনৈতিক ঋণ ভারে জর্জরিত, এই সরকার কতখানি পরিকল্পনাহীন, দিশাহীনভাবে তারা সরকার পরিচালনা করছে, যেভাবে বিধানসভা পরিচালনা করছেন। তিনি যখন তাদের পেঁয়াজের খোসা সারানোর মতন তৃণমূলের খোসা ছাড়িয়েছেন, অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া তার বক্তব্যের পাল্টা যুক্তি হাজির না করতে পেরে তিনি যেভাবে তাকে ব্যক্তি আক্রমণ করে যাচ্ছিলেন, উনি ভুলে যাচ্ছেন যে ডক্টর অশোক লাহিড়ী শুধু বাংলা বাঙালির গৌরব নয়, উনি আমাদের দেশের সম্মানীয় অর্থনীতিবিদ, যিনি সারা বিশ্বে তার নাম যশ রয়েছে। ফাইনাল এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। ডিএনএ সুপ্রিম কোর্টের রায়ের পর অ্যাকশনের সংগ্রামী মঞ্চ, সরকারের ওপর চাপ বাড়তে রবিবার মিছিলের ডাক। কেন এই মিছিল, কি কারণে, আমরা সব ডিটেইলস জানবো সুশোভন আমাদের রিপোর্টারের থেকে। সুশোভন, দেখো, তারা রবিবার মিছিল করবে, তার কারণ একেবারে এই মিছিলের মাধ্যমে মূলত অর্ডার কি হয়েছে এবং তারা যাতে দ্রুত তাদের যে বকেয়া পান সেটারই মূলত দাবি করবেন। বর্তমানে যে অর্ডার ইতিমধ্যে পাওয়া গেছে সেই অর্ডারের প্রতিলিপি নিয়ে কিন্তু একেবারে ভাস্কর ঘোষ সহ 5 জন, এই যে হাওড়া সিটি পুলিশের যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যিনি ট্রাফিক 1 তার ঘরে তিনি রয়েছেন এবং সেখান থেকে সেই প্রতিলিপি নিয়ে কিন্তু ইতিমধ্যে নবান্নে যাওয়া হবে, তারপর অনুমতি চাওয়া হবে। ভাস্কর ঘোষ সহ 5 জনের অনুমতি পাওয়ার পর তারা কিন্তু নবান্নের ভেতরে যেতে পারেন এবং তাদের বক্তব্য, তারা মূলত সেই যে অর্ডার কপি, সুপ্রিম কোর্টের যে অর্ডার দেওয়া হয়েছে সেই অর্ডার কপি নিয়ে তারা মূলত একেবারে নবান্নে গিয়ে তারা সেখানে জমা দেবেন এবং সেটা জানিয়ে তাদের যে বকেয়া রয়েছে বা তাদের যে দাবি রয়েছে, দীর্ঘদিন তারা আইনি পথে ছিলেন এবং সেই আইনি পথের পর যে রায় এসছে সেই রায়কে সামনে রেখে তারা সুরাহা চান এবং সেই জন্যই ভাস্কর ঘোষ সহ সবাই কিন্তু মূলত একেবারে এসছেন এবং তারপর দেখা যাবে যে বর্তমানে কি হয় এবং তাদের আদৌ নবান্নে যেতে দেওয়া হয় কিনা বা এখান থেকে ভাস্কর ঘোষ কি বলেন, নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সুশোভন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর 1 জন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা একটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। বিজেপি মূর্খ তাই এইসব বলছে,
রিভিশন পিটিশন, আমি রিভিউ বলিনি, রিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের ওপরও রিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। সরকারের এইটা করার অপশন আছে, করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকে, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করে করা হবে। এই বলে বলে তো এতদিন কাটালো, বিজেপি তো 12 বছর হলো ক্ষমতায় আছে, কখনো হয়েছে যে রাজ্য সরকারের টাকা নেই? রাজ্য সরকারের বাজেট সব ভেবেচিন্তে করেছে, যা বলেছে সবই টাকা দেবে। আর এবার নজর রাখবো জয়নগরের দিকে। জয়নগরে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পোস্টার, বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, বিধায়কের পরিবর্তন চেয়ে পোস্টার জয়নগর জুড়েই। তৃণমূল কর্মীদের নামে টানানো হয়েছে ওই পোস্টার। স্বাভাবিকভাবেই রাজনৈতিক পর্যায়ে শুরু হয়েছে ঘটনা। এখনো পর্যন্ত 8 জন তৃণমূল কর্মীর সমর্থককে আটক করেছে জয়নগর থানা এবং বকুলতলা থানার পুলিশ। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অভিজ্ঞান। দুটো প্রশ্ন আগে জানতে চাইবো। প্রথমত, ওই বিধায়ক এখনো পর্যন্ত মুখ খুলেছেন কি? পাশাপাশি জেলা নেতৃত্ব তারা কি কিছু বলেছেন? এক আর 2 নম্বর হচ্ছে, যাদেরকে আটক করা হয়েছে, পুলিশ আটক করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগটা কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত এই ঘটনায় যাদেরকে পুলিশ আটক করেছে তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করা হয়েছে যে রাতের অন্ধকারে তারা এমন কিছু আচরণ যেটা করেছে, যে আচরণটা কিন্তু স্বাভাবিক আচরণ বলে মনে হয়নি, সেই কারণেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। সরাসরিভাবে পোস্টার লাগানোর অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে আনানো হয়নি। আর এই ঘটনায় এখনো পর্যন্ত যার বিরুদ্ধে, অর্থাৎ যার বিরুদ্ধে দুর্নীতির সহ একাধিক অভিযোগ তুলে জয়নগর 1 নম্বর ব্লক, জয়নগর 2 নম্বর ব্লক, বিভিন্ন জায়গায় সেখানে পোস্টার লাগিয়ে ছয়লাভ করে দেওয়া হয়েছিল, সেই বিশ্বনাথ দাস তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। যদিও তার পক্ষে মুখ খুলেছেন জেলা পরিষদের সদস্য। এবং সর্বশেষ তথ্য তোমাকে জানিয়ে রাখি, জয়নগর থানায় এই পোস্টার লাগানো নিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন জেলা পরিষদের সদস্য খান জিয়াউল হক। এবং এই ঘটনায় জয়নগর থানা পুলিশ 4 জনকে আটক করা হয়েছিল, বকুলতলা থানা 5 জনকে আটক করা হয়েছিল এবং 9 জন, সর্বশেষ তথ্য যেটা, 9 জনকে কিন্তু ইতিমধ্যেই থানা থেকে তাদেরকে জামিনে মুক্ত দেওয়া হয়েছে। এবং মুক্ত হওয়ার পর যাদেরকে পুলিশ আটক করেছিল, থানার বাইরে তাদেরকে রীতিমতো বীরের সম্মান দেওয়া হয়েছে, গলায় মালা পরিয়ে তাদের স্লোগান সমর্থকরা তারা তাদের দলীয় দপ্তরে নিয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, যেহেতু জয়নগর বিধানসভা এলাকায় এখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল কিন্তু প্রথম থেকে লেগে আছে এবং এর আগেও কিন্তু একাধিক ঘটনাও ঘটেছে। এবং এই ঘটনার পরে যাদেরকে আটক করা হয়েছিল তার মধ্যে যেমন একদিকে রয়েছে জয়নগর 1 নম্বর ব্লকের তৃণমূল নজর থাকবে এদিকেও, যে পোস্টার টানালে কারোর বিরুদ্ধে কারোর নামে অভিযোগ করে তাহলে পুলিশ আটক করতে পারে কিনা, এদিকেও নজর থাকবে। আমরা আগেই বলেছিলাম তিনি কেমন মানুষ, জয়নগরের মানুষ কাকে বিধায়ক বানিয়েছে, কাকে ভোট দিয়েছিল, কাকে জনপ্রতিনিধি করেছিল। আমরাও চাই এর পরিবর্তন হোক। তৃণমূলের প্রার্থী নয়, পুরোপুরি তৃণমূলকে এখান থেকে নির্মূল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। সৌজন্যে তৃণমূল কর্মীরা মানে তার মানে পরিষ্কার বোঝা যায় এটা তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়, তৃণমূলের কর্মী সমর্থকরাই এই কাজ হয়তো করেছে। আর জয়নগরে কান পাতলেই তো শোনা যায় জয়নগরে গোষ্ঠী কতটা প্রকট। তাছাড়া এই পোস্টার একটু বড় আঙ্গিকে দেখলেই বোঝা যায় যে সারা রাজ্যের মানুষ চাইছে তৃণমূল এবং বিজেপির থেকে পরিত্রাণ চায়। যারা করেছে এটা অত্যন্ত রক্তজনক ঘটনা। আমাদের দলীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝখানে এভাবে যারা করছেন তারা তৃণমূল কংগ্রেসের নাম করেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে তারা ভালোবাসেন না বা তৃণমূল কংগ্রেসের লোক নয়। বিরোধীরাও হতে পারে, প্রয়োজনে আমি লিখিত আবেদন করব যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যেন কঠোর আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, ইট বৃষ্টি, আহত দুপক্ষের 20 জন। পুরনো শত্রুতার জেরে শাসক দলের
দুই গোষ্ঠীর কোন্দল বলে খবর, ছবিটা দেখাবো আপনাদের। যে ছবিটা দেখলেন এটা পুলিশের সামনেই হয়েছে, একেবারে ইট ছড়াছড়ি, আহতরা ভর্তি রয়েছেন হাসপাতালে, এলাকায় বসেছে পুলিশ পিকেট। মারছিল, আমি দিদি, তারপর আমাকে মারলো, তারপর আমি আচ্ছা, কেন কেন মারধর করলো কেন? আমি জানি না। আপনি কোথায় ছিলেন? বাজারে ছিলাম, বাজারে ছিলাম, আজ গন্ডগোল ছিল, আমি ঠেকাতে গিয়ে গন্ডগোলের সামনে এসে দাঁড়িয়েছি, ও টোটো থেকে নামিয়েছি, নামানোর পরে আমরা দাঁড়িয়ে আছি, হঠাৎ মতো লাঠি বাড়ি নিয়ে এসে এটা ঘুম দাঁড়াতে মারছে। কী হয়েছে কোনো কথা নেই, আমাকে মেরে করতে কে মারলো? ওরা আজাদ কয়েলের ছেলেগুলো। তোমাকে মারার কারণ কি? মারার কারণ আমরা তো কিছুই জানিনি তো, আমরা আচমকা হামলা, আজও গাছে তোমরা মেরেছো নাকি? আমরা ঠেকাতে গেছি, ওরা ক্ষমতায় আছে, উপপ্রধানের অনুগামী, পঞ্চায়েতে যাচ্ছে, আমাদের ওরা মারধর করছে। কারা মারধর করলো? 7 নম্বরে মুর্শিদ শেখ, ওর ভাই আছে। মুর্শিদ শেখ আর ওর ভাই, ভাইয়ের নাম কি? পিএফের টাকা জমা পড়েনি জলপাইগুড়ি পুরকর্মীদের। পুরসভার 6টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল প্রভিডেন্ট ফান্ড দফতর। আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, নীলেশ্বর এই মুহূর্তে সরাসরি রয়েছে। নীলেশ্বরের সিদ্ধান্তের পিছনে কারণটা কি? দেখো, যেটা জানা যাচ্ছে যে পিএফ দপ্তর থেকে যে 2011 সাল থেকে 2024 সাল, এই যে টানা 13 বছর ধরে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, অর্থাৎ পৌরকর্মীদের যে টাকাগুলো কেটে দিত পৌরসভা, যেটা 15 দিনের মধ্যে জমা করার কথা, কিন্তু তার 13 বছরও জমা করেনি। আর এর জেরেই বিভিন্ন সময় বিভিন্নভাবে চিঠি চাপাটি করেছে পিএফ দপ্তর, কিন্তু সদর্থক সাড়া না পেয়ে অবশেষে এই পিএফ যে পৌরসভার যে 6টি অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্ট কিন্তু তারা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ ফ্রিজ করে দিয়েছে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি অবস্থা। ধন্যবাদ। जलपाईगुड़ी म्यूनसिपालिटी का अभी हाल ही में जो डैमेजेज होता है, पेनल्टी और इंटरेस्ट अंडर सेक्शन 72 ऑफ द एनएमपी एक्ट, उसका ऑर्डर किया गया था, और जिसकी राशि जमा नहीं होने पर बैंक अकाउंट फ्रीज करने की पावर होती है, उसके तहत उनके बैंक अकाउंट फ्रीज किया गया। এবং আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে 53 লক্ষ টাকা একদম পিএফ অফিসে জমা করেছি। এখন ওরা একটা নতুন ডিমান্ড পাঠিয়েছে 1,74 লক্ষ টাকা, আরেকটার সঙ্গে 71 লক্ষ টাকা, এবং তার জন্য ওরা অ্যাটাচমেন্টের জন্য 2-4টা অ্যাকাউন্টে চিঠি দিয়েছে। আমার সাথে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আমরাও আইনি পদক্ষেপ নিচ্ছি। নাম কলঙ্কিত করছে বর্তমান তৃণমূল সরকারের যে বোর্ড চলছে তারা। এখানে যে প্রভিডেন্ট ফান্ডের টাকা 1,74 লক্ষ যে পরিসংখ্যানটি দাঁড়িয়েছে, এই টাকার হিসাব কোথায় গেল, কিভাবে তারা দিল না, কেন দিল না, সেই টাকার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে জলপাইগুড়ি বর্তমান যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং পুরো বোর্ডকে দিতে হবে। যেভাবে এই রাজ্য প্রশাসন আমাদেরকে নিয়ে সন্ত্রস্ত হয়ে আছেন, আপনারা দয়া করে রাস্তায় নামুন। রাস্তায় না নামলে পরে এই সরকার এই রায়কে ইমপ্লিমেন্ট করাতে আরও টালবাহানা করবে। রায় কিন্তু এটা বলেছে যে বকেয়া 25% ইমিডিয়েটলি রিলিজ করতে বলেছে। আইনের ভাষায় ইমিডিয়েটলি রিলিজ করার অর্থ হচ্ছে, গতকালকে রায় হয়েছে 5 তারিখে, যে মুহূর্তে রায় হয়েছে তার পরের মুহূর্ত থেকেই সেটা লাগু হওয়ার কথা, সেটা কিন্তু লাগু হয়নি। লাগু করার দিকে তারা যাচ্ছেন না। অন্তর্বর্তী বাজেট তার প্রমাণ। 10,000 কোটি টাকা খরচা হবে 25% দিতে গেলে, তার কিন্তু কোনো প্রভিশন বাজেটের মধ্যে রাখেনি। অর্থাৎ তারা এখনও পর্যন্ত ধানাই পানাইয়ে রাস্তাতে যাচ্ছেন, এবং যেটুকু খবর আমরা পাচ্ছি সরকার রিভিউয়ের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের কর্মচারী সমাজের দায়িত্ব এবং কর্তব্য যে রাস্তায় নেমে সরকারকে এই বার্তাটা দেওয়া যে তুমি অনেকবার অনেক কোর্ট করেছো, এই রায়ের কোনো রিভিউ তুমি করতে পারবে না। যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। এই উদ্দেশ্যে এই বার্তা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে তুমি কোনো রিভিউ করতে পারবে না, আমরা আগামী 8 তারিখ সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলের ডাক দিচ্ছি।
কর্মচারী সমাজের কাছে অনুরোধ যে আপনারা পথে আসুন। এই ডাক কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে শুধুমাত্র আমরা দিচ্ছি না, এর সাথে কর্মচারী পরিষদ সহ সকল সংগঠনকে আমরা অনুরোধ করেছি এই আন্দোলনে যোগদান করার জন্য। দরকার হলে কর্মচারী ঐক্যের পক্ষ থেকে নামা হোক, কিন্তু সকলে পা মেলান, আসুন, পথে নামি। সরকারকে বার্তা দেওয়াটা খুব প্রয়োজন। যাদের কাছে জমা দিলেন তারাই তো সরকারি কর্মচারী, তারা নিজেদের ব্যাপারে কিছু বললেন? যেভাবে আমাদের বুকের ভিতরের প্রতিবাদের ভাষাগুলোকে স্তব্ধ করে মাননীয়া 14 বছর ধরে পাথরে পরিণত করেছিলেন এবং সুপ্রিম কোর্ট সেই পাথরকে বিগলিত করে আবার শব্দ ফিরিয়ে দিয়েছেন, ওনাদের ভিতরের অবস্থাটাও তাই। বলতে পারেন না, বুক ফাটছে কিন্তু মুখ ফুটে বলতে পারছেন না। আমরা সমব্যথী, তাদের লড়াইটা আমরা লড়ছি। আশা করি যে তারাও এই লড়াইয়ে সামিল হবেন একটা সময়। কোনো স্পেসিফিক কারণ বলেননি, আমরা নাকি সংগঠনের পক্ষ থেকে এসেছি বলে মানে যেতে দেওয়া হবে না, সেই রকমই বলা হয়েছে। একটা জিনিস পরিষ্কার যে মাননীয় মুখ্যমন্ত্রী মানে যথেষ্ট চাপে আছেন, এই ঘটনা এর বহিঃপ্রকাশ এছাড়া অন্য কিছু নয়। না হলে কপি সার্ভিস করতে যাব সেখানে যেতে দেওয়া হবে না, এটা কোনো কথা হলো নাকি? হ্যাঁ, তফাৎটা বুঝুন তাহলে, যে কাউকে যেতে দিচ্ছেন কাউকে যেতে দিচ্ছেন না, মানে আমাদেরকে নিয়ে ভয়টা তাহলে বেশি আছে বোধ হয়। হ্যাঁ, কপি জমা দেওয়া হয়েছে, রিসিভিং সেকশনে জমা করা হয়েছে। আমরা মূলত চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি এবং এডিশনাল চিফ সেক্রেটারিকে আমরা ইয়ে করেছি, কপি সার্ভিস করেছি। মানে আদালতের রায়ের কপি। হ্যাঁ, মানে কপি সার্ভিস করা হয়েছে। আমরা যেতে পারলে পরে তো এটা ভালো হতো, আমরা যদি গিয়ে নিজের হাতে জমা দিতাম সেটা অনেক ভালো হতো। কিন্তু তারা ঠিক আছে, যারা প্রতিনিধি হিসেবে গেছেন এই রায়ের সুবিধা কিন্তু তারাও পাবেন। আমরা ধরেই নিচ্ছি যে যারা এই কপিটা নিয়ে গেলেন মানে আমাদের প্রতিনিধি হিসাবে, তারা তাদের দাবিটা জানিয়ে এলেন মাননীয়ার কাছে যে মাননীয়া, আমরাও কিন্তু পুলিশ কর্মীরা আছি আপনার এই যে মানে না পাওয়ার যন্ত্রণা, সেই যন্ত্রণার ভাগিদার হয়ে আমাদের দাবিটা মিটিয়ে দিন, না হলে পরে আমরাও কিন্তু এই যে বেয়োনেটটা আছে তার নলটা অন্যদিকে ঘোরাতে আমরা কসুর করব না। আমার মনে হয় নীরবে তারা এই বার্তাটাই দিলেন। আমরা আরও খুশি যে আমাদের হয়ে কাজটা পুলিশ কর্মীরা করে দিলেন, কারণ এই 25% কিন্তু তারাও পাবেন। এই কপিটা পুলিশ নিল এবং পুলিশের তরফে নবান্নে জমা করে ধরো পুলিশ নিল এটা না বলে আমরা যদি এরকম করে বলি যে মানে আমাদের সহকর্মী পুলিশরা যাদেরও ডিএটা বাকি আছে তারা আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বাকিটা জমাটা করে এলেন আর কি। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা গিয়েছিলেন। এর পরবর্তী পদক্ষেপ কি? আগামী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথবাবু, একটু আগে ভাস্কর ঘোষের লাইভ বক্তব্য আপনি শুনছিলেন টেলিফোনে। ভাস্কর ঘোষের আজকে যাচ্ছিলেন নবান্নে এবং সুপ্রিম কোর্টের যে রায়ের কপি সেই কপি জমা দিতে চিফ সেক্রেটারিকে অ্যাড্রেস করেছিলেন, আরও দুজন আধিকারিককে অ্যাড্রেস করেছিলেন, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয় না। তাদেরকে নবান্ন ট্রাফিক গার্ডে আটকে রাখা হয়, মাফ করবেন আটকে দেওয়া হয়। তাই নবান্ন ট্রাফিক গার্ডেই তারা ওই চিঠির প্রতিলিপি সেটা দিয়ে আসেন। তারা বলছেন যে আমাদের অনুমান যে সরকার গড়িমসি করবে, এটা আপনারা রাজনীতি করেন, আপনাদের অনুমান? বাড়ির লাইন কেটে দিয়ে, জলের লাইন, বিদ্যুতের লাইন, ভাস্কর ঘোষের বাড়ি ভেঙে দিয়ে ডিএ মামলার রায় কি নবান্ন আটকাতে পেরেছে? তাই যত এ ধরনের অপারেশন, যত এই ধরনের দমনমূলক আচরণ সরকার করবে, সরকারের চলে যাওয়াটা তত দ্রুত এবং আরো গতিপ্রাপ্ত হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর 25% ডিএ, যার প্রায় বার্ডেন 12,000 কোটি টাকা, এই 31শে মার্চের মধ্যে পেমেন্ট করে দিতে হবে। মনে রাখতে হবে এই সরকারি কর্মচারীরাই কিন্তু এই সরকারি কর্মচারীরা ইআরও, এই সরকারি কর্মচারীরাই বিএলওর কাজ করছেন। সরকার যদি সময় মতো ডিএ না দেয় আর এর ভায়োলেশন করে, তাহলে তার পরিণাম কি তা সরকার নিজেই বুঝতে পারছেন। ধন্যবাদ। যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে 3 জন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলব। বিজেপি মূর্খ, তাই এইসব বলছে। রিভিশন পিটিশন, আমি রিভিউ বলিনি, রিভিশন পিটিশন সুপ্রিম কোর্টের রায়ের ওপরও
ডিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। সরকারের এইটা করার অপশন আছে, করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। টাকা দিতে হবে, যদি দিতে হয় সরকারকে, স্বভাবতই পুরো ব্যাপারটা স্টাডি করেই করা হবে। এই বলে বলে তো এতদিন কাটালো, বিজেপি তো 12 বছর হলো ক্ষমতায় আছে, কখনো হয়েছে যে রাজ্য সরকারের টাকা নেই? রাজ্য সরকারের বাজেট সব ভেবেচিন্তে করেছে, যা বলেছে সবই টাকা দেবে। এদিকে দীর্ঘ সময় থমকে আছে পুরসভার ভোট, তার মধ্যেই নতুন করে হাওড়া পুরসভা সংক্রান্ত বিল আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরসভার ওয়ার্ডের সংখ্যা 50 থেকে 66 করার প্রস্তাব দিয়ে আগামীকাল বিধানসভায় বিল পেশ হতে চলেছে। সরকার পক্ষের যুক্তি, বিরোধী পক্ষের যুক্তি পুরোটাই থাকবে, কিন্তু 50 থেকে 66 কেন করতে চাইছে সরকার? সুব্রতর কাছ থেকে জানবো। সুব্রত, কেন 50 থেকে 66? কোনো সমস্যা হচ্ছিল কি কাজবাজের ক্ষেত্রে? ভোটই তো হয় না, দীর্ঘদিন হয়ে গেল। দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখবো, শেষ হাওড়া পুর নির্বাচন 2013 সালে হয়েছিল। তারপর দীর্ঘদিন কেটে গিয়েছে, হাওড়া পুরসভায় নির্বাচন নেই এবং এখানে কখনো বালি পুরসভাকে নিজেদের স্বার্থে রাজ্য সরকার হাওড়া পুরসভার সঙ্গে মার্চ করছে, কখনো তাকে ছেড়ে দিচ্ছে, এমনটাই অভিযোগ বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষের। আমরা দেখেছি বালির 35টা ওয়ার্ড ভেঙে বিগত দিনে সেটাকে 16টা ওয়ার্ড করে হাওড়া পুরসভার 50টা ওয়ার্ডের সঙ্গে যুক্ত করে 66টা ওয়ার্ড করে পুরো নির্বাচন করার কথা থাকলেও কিন্তু করতে পারেনি। পরবর্তীকালে বালিকে ছেড়ে দেওয়া হয়। তারপরে যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে রাজ্য সরকার যে চেষ্টাটা করছে, অর্থাৎ হাওড়া পুরসভার যে 50টা ওয়ার্ড, সেই 50টা ওয়ার্ডের পুনর্বিন্যাস করে 66টা ওয়ার্ড করা হবে, অর্থাৎ একাধিক ওয়ার্ডকে ভেঙে তার সংখ্যা বাড়ানো হবে। এদিকে বিরোধীদের দাবি যে দীর্ঘদিন হাওড়া পুরসভায় নির্বাচন নেই, মানুষের যে পুরো নাগরিক যে সমস্যা, সেই আসু সমস্যার সমাধান নেই, নাগরিকরা নাজেহাল অবস্থায় রয়েছে, হাওড়ার পথঘাট থেকে শুরু করে সব দিকেই একদম নাজেহাল অবস্থা। বিরোধীরা যেমন দাবি করছেন, সেরকম সাধারণ মানুষও দাবি করছেন এবং সাধারণ মানুষ এটাও জানাচ্ছেন যে কখনো 50 কখনো 66 এই খেলা চলছে। এই খেলা আর কতদিন চলবে? হাওড়া পুরসভার যে ভোট, সেই ভোট অবিলম্বে করা হোক এবং এই যে সিস্টেম, সেই সিস্টেমটা টোটালটাই পচে গেছে। এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ বদল না আনলে নির্বাচন হবে না। আমরা দীর্ঘদিন ধরে দেখছি হাওড়া পুরসভায় নির্বাচন নেই, একের পর এক ভোট আসছে, বিধানসভা ভোটও আসতে চলেছে, কিন্তু হাওড়া পুরসভার নির্বাচন তার কিন্তু অথই জলে। সাধারণ নজর রাখো কোন পক্ষ কি যুক্তি দেয়, কি পক্ষ যুক্তি দেয় সেদিকে। পরিষেবা খুব খারাপ, সব কিছু যা হচ্ছে তাপ্পি মারা কাজ হচ্ছে, মানে জাস্ট ওই ইসকে টুপি উস্কাসার হচ্ছে, আই ওয়াশ হচ্ছে, এর বেশি কিচ্ছু হচ্ছে না। কোনো কাজ নেই, প্রশাসন বলে কিছু নেই, যা তা অবস্থা চলছে, মানে কোনো পরিষেবা তো দিতেই পারছে না। কোনো একটা জায়গা যার জনপ্রতিনিধি ছাড়া বেশি দিন রাখা যায় না, ম্যাক্সিমাম 6 মাস, তারপর পর নির্বাচন করার একটা সিস্টেম আছে অ্যাজ পার পিপুলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট। কিন্তু এই সরকার কোনো আইন নিয়ম মানে? এগুলো জাস্ট আমার মনে হয় আইওয়াস রাজনীতিক ষড়যন্ত্র, যাতে মানুষকে মনে হয় এবার হবে ইলেকশন। যাই হোক, উনি প্ল্যানিং করুন, ওনার বিদায়ী কমিটির এটা বৈঠক বা সিদ্ধান্ত, নিশ্চয়ই 2026 সালে বিজেপি আসবে আর নির্বাচন হবে হাওড়া কর্পোরেশনে। তবে শুধুমাত্র হাওড়া পুরসভা নয়, এগরা পুরসভা ঘিরে বিতর্কে দাঁড়ি পড়ছে না। এবার মহকুমা শাসকের বৈঠক ঘিরে বিতর্ক। আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে কিভাবে বৈঠক? প্রশ্ন বিজেপির। পুরো চেয়ারম্যান স্বপন নায়েক গ্রেফতার হওয়ার পর থেকেই অচলাবস্থা চলছে পুরসভায়। শীতে নাগরিক পরিষেবা, তার মধ্যে কাজকর্ম কিভাবে চলছে? খুব স্বাভাবিক, সাধারণ মানুষ তারা কিভাবে পরিষেবা পাবে? কনিষ্ক আমাদের রিপোর্টারের কাছ থেকে জানবো। কনিষ্ক, দেখো, স্বপন নায়ক কার্যত গ্রেপ্তার হওয়ার পরে এগরা পৌরসভার যে নাগরিক পরিষেবা, কনজারভেন্সি থেকে শুরু করে রাস্তাঘাট, বিদ্যুৎ, আলো, জল, বিভিন্ন যে পরিষেবা রয়েছে অন্তত সাধারণ নাগরিকের, সেই পরিষেবা কিভাবে চলবে তা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। আর সেখানেই দেখা যায় যে পৌর নগরোন্নয়ন দপ্তরের নির্দেশে রীতিমতো জেলা শাসককে যে নির্দেশ দেওয়া হয়, জেলা শাসক আবার মহকুমা শাসক অর্থাৎ এগরা মহকুমা শাসককে নির্দেশ দেন। তিনি কিন্তু একটি জরুরি বৈঠক ডাকেন, আর এখানেই এই বৈঠক ঘিরে
বিজেপি কাউন্সিলর বা বিজেপি নেতৃত্বের এমনটা অভিযোগ যে হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে মহকুমা শাসক তিনি একটি বৈঠক ডেকেছেন। আর সেই বৈঠকের যে পুরোপুরি যে পন্থা অর্থাৎ সিকিউরিটি সিস্টেম যেখানে পৌরসভার উন্নয়নী বৈঠক হবে, সেই উন্নয়নী বৈঠকে প্রবেশ করতে গেলে কাউন্সিলরদেরকে মোবাইল ফোন বাইরে রাখতে হবে, কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে কাউন্সিলররা বৈঠকের বোর্ডরুমে প্রবেশ করবেন। এই সমগ্র বিষয় নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন বিজেপি সরব হয়েছে যেমন, তেমন কি সমগ্র বিষয় নিয়ে মহকুমা শাসক কিছু না বললেও তৃণমূল কাউন্সিলর বা এগরার যিনি টাউন ইনচার্জ রয়েছেন তৃণমূল কংগ্রেসের এগরা শহরের যিনি জয়ন্ত সাহু কাউন্সিলর, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে কোর্টের যে নির্দেশ সেই কোর্টের নির্দেশ তাদের কাছে পৌঁছায়নি এবং বৈঠক নিয়ে তিনি বা তাদের কাছে সে ধরনের কোনো নির্দেশিকা নেই, যে কারণে মহকুমা শাসক ডেকেছেন নাগরিক পরিষেবা সচল করার জন্য এই বৈঠক। সেই বৈঠক ঘিরে রীতিমতো এই যে বিতর্ক, সেই বিতর্কর ইতি কোথায় গিয়ে দেখা যায় পরবর্তীতে এই যে হাইকোর্ট থেকে অর্ডারটা এসছে, আমাদের তো মোবাইল নিয়ে ঢুকতে দেননি, এই প্রথম শুনলাম। মানে আমরা এতদিন 4 বছর ধরে বিএসসি মিটিং করছি, কোনোদিন মোবাইল অ্যালাউ নেই এই কথাটা আমরা জানি। এইদো সাহেব মোবাইল আমাদেরকে সিজ করেছেন, সিজ করে আমরা মিটিংয়ে ঢুকেছি। আমরা মিটিংয়ে 11টা 20-তে ঢুকেছি, তারপরে 11টা 43-এ মনে হয় মেল এসছে অফিসে যে মিটিংটা পোস্টপোন হয়েছে, সেটাও আমরা জানতে পারিনি। ওনারা কি তারপরেও মিটিং চালিয়ে গেছে। আজকে কি স্টে হয়েছে? হ্যাঁ, স্টে হয়েছে। কতদিনের জন্য স্টে হয়েছে? 9-3 বিএসসির ব্যাপার আছে, সেই জন্য ভাইস চেয়ারম্যানকে, যেহেতু চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যানকে সভাপতি হওয়ার জন্য কথা হয়, কিন্তু ভাইস চেয়ারম্যান মহাশয়া উনি জয়ন্ত সাউ 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে মনোনীত করেন এবং তাদের পক্ষে যেহেতু মেজরিটি ছিল তাকে সভাপতি নির্বাচন করা হয়, আদারওয়াইজ কিছু ছিল না। তবে একটা কথা, এই মিটিংটা অবৈধ তা প্রমাণিত হয়ে যাবে। যে সাহেব মিটিং ডেকেছিলেন, মিটিং আমাদের পুরো হয়েছে। 11টা 15-তে আমরা মিটিং শুরু করেছি, তো মিটিং তো আমার অলরেডি মানে আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে গেছে। বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল এবং আজকে আমাদের কাছে কোনো অর্ডার নেই, আমি কোনো হাতে পাইনি, অতএব এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমাদের মিটিং সুন্দর হয়েছে, মিটিংয়ে যে ধরনের আলোচনা ছিল পুরোটাই যে ধরনের অভিযোগ পাবলিক করেছিল সেই অভিযোগটা সত্য। বিজেপিরাও কিছু কিছু ব্যাপারে আমাদের সাথে সহমত হয়েছে।